এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে আছেন সহকর্মী কমল দে, আর তার সঙ্গে যুক্ত হচ্ছেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। চট্টগ্রাম বন্দরে এই বিদেশ থেকে আমদানি করা গাড়ি, এইসব গাড়ি কিভাবে গলার কাটা হয়ে উঠেছে সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং এর ফলে কি ধরনের ক্ষতি হতে সেটা আলোচনা উঠে আসবে। আলোচনায় যোগ দিয়েছেন বারবিডার সাবেক সহসভাপতি হাবিবুর রহমান। হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা নিউজটি দেখলাম যে চট্টগ্রাম বন্দরে আমদানি করা 304টি গাড়ি এখন গলার কাটা, গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না, ধ্বংসও করা যাচ্ছে না, নিলামও বিক্রি করা যাচ্ছে না। কেন এই সংকটটা আসলে সৃষ্টি হয়েছে? ধন্যবাদ। শুরুতেই বলি, আপনার সাথে আমার আগেও কথা হয়েছে বিষয়ে। এটা হচ্ছে মূলত আইনের সমস্যা, আইনি জটিলতা। যেমন নিলাম প্রক্রিয়া যেটা হচ্ছে, নিলাম প্রক্রিয়ার মধ্যে দীর্ঘসূত্রিতা, যে এত পার্সেন্ট হইতে হবে, এত নিয়ম বেঁধে দিছে, এত নিয়ম কানুন দিয়ে হবে না। এটা একদম কমিশনারকে ক্ষমতা দিতে হবে, কমিশনার লেভেলে ক্ষমতা দিতে হবে যে তুমি এই প্রাইস হইলে তুমি ইউ ক্যান সেল ইট। আদারওয়াইজ এটা এত পার্সেন্টের ঘটনা, যেটা মানে ইনভয়েসেবলের উপর একটা যে প্রাইস, ওই প্রাইসে কখনোই এটা বিক্রি হবে না। এক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে শব্দটা বলি ইজ অফ ডুইং বিজনেস, আপনি ব্যবসাকে সহজ করার জন্য আমরা চেষ্টা করতেছি। বিশেষ করে এবার অর্থমন্ত্রী, এইটাই হচ্ছে ওনার স্লোগান, কস্ট অফ ডুইং বিজনেস। আপনারা খরচ কমানো, এখন খরচ কমানোর জন্য আপনি যে গাড়িটা আসছে, মানে যে গাড়িটা আমাদের আজকে 300 টাকা, ধরেন 300 টাকা যে আটকে গেল, এগুলো আপনি বিক্রিও করতে পারতেছেন না, আবার নিলামও দিতে পারতেছেন না, কিছুই করতে পারতেছেন না, স্ক্র্যাপও করতে পারতেছেন না। আচ্ছা, এই যে 15-20 বছর ধরে এইসব গাড়ি আটকে আছে, আটকে থাকার কারণটা কি? আমদানিকারক যখন গাড়িটা এনেছে, আমার ডলার কিন্তু চলে গেছে, আপনার যে আমদানি মূল্যটা তো চলে গেছে, ট্যাক্সটাও তো পান নাই, তাহলে আমরা 100 কোটি টাকা ডলার চলে গেল বিদেশে। এটা তো অন্য কোনো চক্রান্ত বা অন্য কোনো বিষয় আছে কিনা, বা আইনি জটিলতাটা কোথায় সৃষ্টি হচ্ছে? আমি সেই জায়গায়ও ফোকাস করতে বলি সরকারকে, সরকারের নজরদারি আনতে হবে যে এইগুলোতে কোনো ওভার ইনভয়েসিং করা হয়েছে কিনা, ইচ্ছা করে গাড়িটা নিচ্ছে না নিচ্ছে কিনা। সাথে দুইটা জিনিস কিন্তু এখানে পাশাপাশি, একটা হচ্ছে আমদানিকারকের পক্ষ থেকে কোনো ঝামেলা আছে কিনা, এক। আবার আমলাতান্ত্রিক জটিলতা, যেটা মানে কাস্টম শুল্ক আইনের যে জটিলতা, সেই জটিলতার প্যাচে পড়ে কিন্তু অনেক গাড়ি আসে না, এটাও সত্যি। মানে বোধ হয়ে আমরা মানে দুঃখে আছি। এর আগে কিন্তু প্রায় 183টা গাড়ির মতো তারা বিআরটিএ কিন্তু অনুমোদন দিয়ে বলে দিচ্ছে এই গাড়ি চলাচল অনুপযোগী, গাড়ি চলাচল করা যাবে না। এর মধ্যে 74 টাকার স্ক্র্যাপ হিসেবে কেটে বিক্রি করতে, কেজি ধরে বিক্রি করতে হয়েছে স্ক্র্যাপ হিসেবে, বাঙ্গারি হিসেবে। এখনও গাড়ি আটকে আছে এবং এই যে জটিলতাটা সৃষ্টি হচ্ছে, ডলার চলে যাচ্ছে, গাড়ি বের হচ্ছে না, এটা তো অর্থনীতির জন্য ক্ষতিকর না? আর একটা বিষয় বলি আপনাকে, কোর্ট, মাননীয় আদালত, যদি আদালতে যায়, আদালতে স্টে পাওয়া ব্যারিস্টার একজন দাঁড়ালে ওকে স্টে দিয়ে দিচ্ছে। এই জায়গাগুলোতে সরকারের পক্ষ থেকে একজন স্ট্রং ওকালতি দিতে হবে এবং সেগুলোকে সংস্কার করার দায়িত্ব কিন্তু অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত, এনবিআর সংক্রান্ত সবার। আমরা কিন্তু মানে আজকে অর্থমন্ত্রীর সাথে দেখা হয়েছে আমাদের চিটং এয়ারপোর্টে, আমরা ওনাকে আমাদের ব্যবসা বাণিজ্য সহজ করার জন্য যা যা করার দরকার সব অনুরোধ করছি। আজকে এটা এই বিষয়ে, এই জায়গাটা কিন্তু সরকারের জায়গা, এই জায়গা কিন্তু জনগণের টাকায়, এখানে কিন্তু ওয়ারফেন হইতো, আজকে সরকার কিন্তু টাকা পাইতো, সেই জায়গাতে সরকারের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সরকারকে অতি সত্বর এটার উপর দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলবো। বিশেষ করে আবারও বলি, আইন সংস্কার করতে হবে। নিলামের আইন যতক্ষণ পর্যন্ত সংস্কার না করবেন ততক্ষণ পর্যন্ত এর সুরাহা নাই। কিন্তু এই নিলামের মধ্যে একটা জটিলতা সৃষ্টি আমরা দেখেছি। এমপি কোর্টে যেসব গাড়ি আনা হয়েছিল 12 কোটি টাকা গাড়ির দাম, সেখানে তোলা হয়েছে মাত্র 3 লাখ টাকা, কোনো কোনো গাড়ি 1 কোটি টাকা উঠেছে, সেখানে গাড়িগুলো সরকার ব্যবহার করছে। এমপি কোর্টের গাড়ির কথা বললাম। এক্ষেত্রে নিলামও তো অনেকটা চক্রান্ত চলে বা কম দাম দেওয়ার চেষ্টা চলে, এক্ষেত্রে আসলে এটা ভাঙতে হবে কেন? আপনার নিশ্চয় মনে আছে, আমি হচ্ছে সেই বক্তব্যটা আমি দিয়েছিলাম সরকারকে, দিয়ে দেন, প্রথম বক্তব্য তুলছি আমি। এখন আমি বলি, সরকারের যদি মনে হয় যে এই গাড়ি নিবে না, কোর্টের মাধ্যমে শেষ করে সাথে সাথে সরকারের কোনো সংস্থাকে দিয়ে দেওয়া উচিত। এই সম্পত্তি কোনোভাবেই নষ্ট করা উচিত না, এটা সরকারের টাকা, দেশের, আমার টাকা মানে কিন্তু সরকারের টাকা, সরকারের টাকা মানে আমার টাকা। আমি যদি সরকারের $1 ক্ষতি করি, আলটিমেটলি $1 আমদানি থেকে সরকার বঞ্চিত হইল। এটা তো ইজ অল অ্যাবাউট ডলার। যদি বাংলা টাকা হইতো আমি কিছু বলতাম না। ডলার ক্ষতি মানে দেশের অর্থনীতির ক্ষতি, অর্থনীতির ক্ষতি হোক, কোনোভাবেই চাই না। আমি আপনার শোর মাধ্যমে বলি, সরকারকে বলি, মানে অর্থ মন্ত্রণালয়ে বলি, এখন একবার অর্থ মন্ত্রণালয়ে যেতে হয়, একবার বাণিজ্য মন্ত্রণালয়ে যেতে হয়, এই অর্ডার আনতে নিলাম যে আমি করব, আমিও তো বিরক্ত হয়ে যাচ্ছি।
আমি নিব না কিন্তু নিলাম থেকে গাড়ি। এইভাবে যে চলাচল, আবার আরেকটা কথা বলা হচ্ছে, যেমন অনেক বিরাট বলা যায় গাড়িগুলি আসলে চলাচল অনুপযোগী, কেটে ফেলতো, কেটে না কেটে কিছু যন্ত্র এখনো ব্যবহার করা যাবে, কিছু যন্ত্রপাতি যেমন ইঞ্জিন বলেন বা অন্য কিছু চেসিস বলেন বা যেগুলো আসছে সেগুলো ব্যবহার করা যায়। এক্ষেত্রে সেটা কোনো প্রক্রিয়া করা যায় কিনা, যেহেতু বিআরটিএ রিপোর্ট হচ্ছে এই 182 টাকায় চলতে পারবে না, চলো যন্ত্রপাতিগুলো ব্যবহার করা যায় এমন কোনো প্রক্রিয়া কি করা যায় কিনা? আমি স্পেসিফিক আপনাকে 304-এর ব্যাপারে বলবো, এগুলো আগামীকালই সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। অ্যাট এনি কস্ট, মানে কোনো মূল্য ছাড়াও দরকার হলে আপনি ফ্রি অফ কস্ট কাউকে দিয়ে দেন, স্ক্র্যাপ করেন, এগুলো জ্বালাই ফেলেন, কিন্তু ওই জায়গাটা তো আমার দরকার, এই জায়গাটা সরকারের ক্ষতি হচ্ছে। ভবিষ্যতে যাতে না হয় আপনাকে সংস্কার করতে হবে, ভবিষ্যতে যাতে এই জটিলতার মধ্যে না পড়ি। আমরা আবারও বলি, আমরা চিটংবাসীরা, চিটং বন্দর আমাদের গর্ব। চিটংয়ের অর্থনীতির উন্নয়ন ছাড়া বাংলাদেশের অর্থনীতি কখনো উন্নয়ন হবে না। এক্ষেত্রে একটা কথা বলে, চট্টগ্রাম বন্দর 4 দিন পর গাড়িগুলো ফ্রি রাখে, 4 দিন পর আপনাদের কিন্তু দ্বিগুণ হারে মাসুল বাড়তে থাকে, আবার 1 মাস পরে গিয়ে বাই পেপার কাস্টমস নিলামের কাছে হস্তান্তর করে দেয় নিলামে বিক্রির জন্য। এই আইনের কোনো সংশোধন প্রয়োজন রয়েছে কিনা গাড়িগুলিকে নিরাপদ করার জন্য বা আমদানিকৃত গাড়িগুলো দ্রুত সার করার জন্য? খুব অল্প সময় বলবেন। আমার সত্যিকার অর্থে টোটাল নিলাম প্রক্রিয়াটা যেটা, এই যে 15 দিন পরে নোটিশ দেওয়া, 30 দিনের মধ্যে, এটাকে আরেকটু সহজ করলে, ইজ অফ ডুইং বিজনেস, একটা লোকের যদি কোনো ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস আছে কিনা, আপনি যদি কোভিডের সময়ও কিন্তু একই আইন প্রযোজ্য ছিল, কালকে যদি 15 দিন স্ট্রাইক ছিল তখনও কিন্তু একই আইন প্রযোজ্য ছিল। এই জায়গায় আমাদেরকে শিথিলতা আনতে হবে এবং সরকারকে মনোযোগী হইতে হবে, এবং আমরা আশাবাদী আমরা অনেকদিন পরে আমি চট্টগ্রাম বলবো না, আমরা একদম ব্যবসায়ী নেতা পাইছি যে অর্থমন্ত্রী হয়েছেন। ধন্যবাদ হাবিব ভাই। আমরা কথা বলছিলাম বারবিডার সহসভাপতি হাবিবুর রহমানের সাথে। আমরা মূলত চট্টগ্রাম বন্দরে বর্তমানে সেটা থাকা 603টি গাড়ির মধ্যে 304টি গাড়ি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে, যেগুলো বছরের পর বছরে বন্দরে সেরে পড়ে থাকার কারণে অচল অবস্থা সৃষ্টি এবং চলাচল করতে পারছে না। সেগুলি আবার উচ্চ আদালতে নিষেধাজ্ঞার কারণে নিলামে বিক্রি করা যাচ্ছে না। আবার বিআরটিএ রিপোর্ট দিয়েছে 182টি গাড়ি চলাচল অনুপযোগী, সেগুলো আবার স্ক্র্যাপ হিসেবেও বিক্রি করা যাচ্ছে না। এক্ষেত্রে হাবিব ভাই যেটা বলেন সেটি হলো, সরকারের উচিত এই মুহূর্তে গাড়ি আমদানির ক্ষেত্রে যে জটিলতাগুলো রয়েছে, শুল্কায়ন জটিলতা আছে, সেগুলো দ্রুত নিরসন করতে হবে, একের সাথে নিরসন করতে হবে নিলাম প্রক্রিয়ার যে জটিলতা, তাহলে গাড়িগুলো দ্রুত ছাড়া হবে, না হলে এই $100 কোটি যেটা গাড়ি সেগুলো আটকা পড়ে নষ্ট হয়ে যেত। আমরা আলোচনার যে যোগ দিয়েছিল হাবিব ভাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে, কাজী দেউড়ি থেকে যুক্ত হয়েছিলেন অতিথি সহ সহকর্মী কমল দে।